স্যার শোনা যাচ্ছে স্যার? আচ্ছা, দেখা যাচ্ছে তো। তাহলে এখন ক্লাস শুরু করে দিচ্ছি আমি। কি পার্সিপেট এখনো হ্যাঁ কমলো কেন? 54 এসে গেল, 97 থেকে। হ্যাঁ, না যদি এত ক্লাসে কম অ্যাটেন্ডেন্স হয় তাহলে কিন্তু ক্লাস আমি নেবো না কিন্তু। দেখো ওই সময় ছিল 97, তার মানে কি আমার ক্লাসে তোমার ইন্টারেস্ট পাচ্ছ না মনে হয় নাকি? হ্যাঁ স্যার, এখনো আচ্ছা, ছিল ওই ওই অনেক তো ওই জন্য মানে অনেকক্ষণ অনেকে থেকে ওয়েট করতেছে তো স্যার, 9টা থেকে সবাই আছে, এই জন্য হয়তো না স্যার একটু তখন বাইরে থেকে আমি গেছে। 55 3 এরমই দেখতেছি। 97 কিন্তু ওই অলরেডি কিন্তু 37 গান। তবে এটা দেখো, আগামী ক্লাস থেকে যেন সবাই থাকে যেন। আচ্ছা, আচ্ছা স্পোর্টটা আমরা ইয়ে করি। স্পোর্টে যে রেস্টিং সেল, হাইলি রেজিস্ট্যান্ট টু হিট, ডেসিকেশন, দ্যাট মিনস ডিহাইড্রেশন অ্যান্ড কেমিক্যাল এজেন্টস। এটাই হলো স্পোর্টের ডেফিনিশন। With favorable nutritional and environmental condition, spores germinate to form single vegetative cells. মানে হলো কি, যেমন দেখো এই যেমন সাপ, ব্যাং, এরা কি করে? যখন শীতকাল আসে তখন কি হয়? তখন তারা কিন্তু শীতকাল সহ্য করতে পারে না, তাই তো? তখন তোমার যে গর্তে লুকিয়ে থাকে, তাই না? লুকিয়ে থাকে, তারা নিজেকে রক্ষা করে, তাই তো? তখন খাবারও খাবে না, কিচ্ছু খাবে না। তেমন স্পোরে যে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, তাদের বেঁচে থাকার জন্য যদি কোনো নিউট্রিশন না পায়, খাবার যদি না পায়, বা এনভায়রনমেন্টটা তাদের ডিসফেভারে চলে যায়, যেমন অতিরিক্ত হিট যদি হয়, এই সমস্ত ক্ষেত্রে হয়, বা পানি নাই, এই সমস্ত ক্ষেত্রে হয় কি, তারা তখন ওই যে ব্যাকটেরিয়া থেকে তাদের শেপটা চেঞ্জ করে তারা স্পট তৈরি করে। এটাই এটাই হলো স্পট। এই জন্য বলা হচ্ছে স্পট ইজ এ রেস্টিং সেল। নির্জীব হয়ে যাবে তখন, সে কোনো কাজ করবে, মেটাবলিজম কিছু সামান্য হবে কিন্তু কিছুই সে অন্য কাজ করবে না। হাইলি এবং রেস্টিং সেল কিন্তু হাইলি রেজিস্ট্যান্ট টু হিট, ডেসিকেশন অ্যান্ড কেমিক্যাল এজেন্টস। এবং আবার যখন যে তার এনভায়রনমেন্ট ফেভারে চলে যাবে, তখন সে আবার সেখান থেকে জার্মিনেট করে সে আবার ব্যাকটেরিয়া তৈরি করবে, এবং একটা স্পোর থেকে একটাই ব্যাকটেরিয়া তৈরি হবে। স্পোর দুই ধরনের, একটা হলো অ্যান্ডোস্পোর এবং একজোস্পোর। অ্যান্ডো মানে অবশ্যই বোঝো যে সেলের ভিতরে যদি স্পোর তৈরি হয় তাকে বলবো অ্যান্ডোস্পোর, আর সেলের বাইরে যদি স্পোর তৈরি হয় তাহলে সেটাকে বলবো একজোস্পোর। তাহলে অ্যান্ডোস্পোরের তোমার এক্সাম্পল কি, কে তৈরি করে? মেইনলি এই দুইটা অর্গানিজম, ব্যাসিলাস এবং ক্লস্ট্রিডিয়া। তোমার কমিউনিটি মেডিসিনে কিছু পড়ে গেছো, ব্যাসিলাস এবং ক্লস্ট্রিডিয়া, ক্লস্ট্রিডিয়াম টিটানি, এগুলো পরে আমরা আসতেছি। আর আরেকটা হলো একজোস্পোর। এটা কি হয়? স্পোর ফর্ম এক্সট্রা সেলুলারলি, অলসো নোন অ্যাজ কনিডিয়া। সেলের বাইরে এরা তৈরি হচ্ছে, এবং এক্সাম্পলকে ফাঙ্গাল স্পোর। তবে এই স্পোরের মধ্যে এই যে অ্যাজোস্পোর এবং অ্যান্ডোস্পোর, এই দুটার মধ্যে আমরা মেইনলি অ্যান্ডোস্পোরটাকে বুঝে থাকি। ঠিক আছে, আচ্ছা। আর স্পোরুলেশন মানে স্পোর কখন তৈরি হয়, কন্ডিশন রাখি একটা আগেই অলরেডি বলা হয়ে গেছে কিন্তু, যে নিউট্রিশনাল ডেপ্রাইভেশন, খাবার নাই, তখন তাকে তো বাঁচতে হবে, তখন ওই বাধার তাগিদে সে নিজেকে চেঞ্জ করে স্পোর তৈরি করবে। তারপরে প্রেজেন্স অফ ডিসইনফেক্টেন্ট এবং অ্যান্টিবায়োটিক, তখন চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, সে সে চেঞ্জ করতেছে। তারপরে স্পোর ফর্মেশন অকার্স ডিউরিং স্টেশনারি ফেজ। আমরা যখন কালচার, যে ব্যাকটেরিয়া কালচার করি, তখন 4টা ফেজ আছে, তখন আমরা ফেজ যখন করবো তখন জানবা। এই একটা ফেজের নাম হলো স্টেশনারি ফেজ, এই সময় স্পোরটা তৈরি হয়। এই 3টা কন্ডিশনে জানা রাখো যে স্পোর তৈরি হয়। কালচার কি স্যার? ব্যাকটেরিয়াল কালচার করি। তোমার সাংস্কৃতিক অনুষ্ঠান ওইটা না, বা ওইটা না, আমরা কালচার মিডিয়া যে ব্যাকটেরিয়াল কালচার করি, ঠিক আছে, ওই সেই কালচার। গ্রোথ আমরা যখন যে আগামী ক্লাসেই পড়াবো, গ্রোথ কার্ভ যখন পড়াবো, তখন এই এই জিনিসটা বুঝবা। এটা এই জন্য ওই বললাম তো যে এই যে একটা ক্লাসের সঙ্গে আরেকটা ক্লাসের একটা মিল থাকে, এই জন্য সহজে বুঝবা না। এটাই। এখন স্পোর্ট তৈরি কে কে করে?
স্পোর তৈরি করে তোমার হলো স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া, একটা হলো গ্রাম পজিটিভ ব্যাসিলাই, এটা মেইনলি দুইটা ফ্যামিলি, একটা ব্যাসিলাস এবং দুই নম্বর হলো ক্লোস্ট্রিডিয়াম। ব্যাসিলাসের মধ্যে অনেকগুলো তোমার স্পেসিস আছে, যেমন তার মধ্যে ইম্পর্টেন্ট হলো ব্যাসিলাস অ্যানথ্রাসিস, ব্যাসিলাস সিরিয়াস, তারপর ব্যাসিলাস সাবটিলিস, আরো অনেক আছে। দুটা আপাতত জানে রাখো। ব্যাসিলাস যখন বলবো আরো স্পেসিস কি আছে আমরা তখন জানবো। তারপর ক্লোস্ট্রিডিয়াম, এটা একটা ফ্যামিলি, এই ফ্যামিলির মধ্যে অনেকগুলো আছে। এটাও যখন ক্লোস্ট্রিডিয়াম আমরা যখন পড়াবো তখন এটা আরো অনেক জানবো। আপাতত এই কয়েকটা নাম জানে রাখো, যেমন ক্লোস্ট্রিডিয়াম টিটানি, টিটানাস করে, ক্লোস্ট্রিডিয়াম বটুলিনাম ফুড পয়জনিং করে, ক্লোস্ট্রিডিয়াম পারফেনজেস যেটা করে হলো গ্যাস গ্যাংগ্রেন, আরেকটা হলো ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল, মেইনলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া করে। আর তোমরা পরে আদার ব্যাকটেরিয়ার মধ্যে যেমন গ্রাম পজিটিভ কক্কাসের মধ্যে স্পোরো সার্সিনা, আর গ্রাম নেগেটিভ ব্যাসিলাসের মধ্যে কক্সিলা বার্নেটি। তো একটা বলে রাখি, যখন তোমরা রিটেনে লিখবা তখন তোমরা এই দুটাই লিখবা, একটা হলো গ্রাম পজিটিভ ব্যাসিলাই এবং আদার ব্যাকটেরিয়া, তাই তো? কিন্তু ভাইভাতে যখন বলবা তখন তোমরা প্রথম বলবা যে ব্যাসিলাস এবং ক্লোস্ট্রিডিয়াম, এই দুটাই বলবা। তারপর ব্যাসিলাসের এক্সাম্পল কয়েকটা দেবা এবং ক্লোস্ট্রিডিয়াম এর কয়েকটা এক্সাম্পল দেবা, ঠিক আছে? এখন স্পোরের স্ট্রাকচার আমরা পড়বো। সেন্ট্রালি যেটা থাকে সেটাকে বলি আমরা কোর। তারপরে পরে স্টেজে কোরকে তোমার সারাউন্ডিং করে থাকে সেল মেমব্রেন। তারপরে থাকবে তোমার হলো স্পোর ওয়াল, স্পোর ওয়ালের চৌদিকে থাকবে কর্টেক্স, তারপরে থাকবে স্পোর কোট এবং বাইরে হলো এক্সোস্পোরিয়াম। যেমন ফিগারে দেখো, এখানে ফিগারটা অত ভালো আসে নাই, এই মাঝখানের কালো অংশটা দেখো নিউক্লিয়াসের মতো, এটাই হলো তোমার স্পোর কর্টেক্স, স্পোর কোর, ঠিক আছে? এই সি মানে হলো স্পোর কোর, তাকে ঘিরে সারাউন্ডিং এটা হলো স্পোর মেমব্রেন, এটা বা প্লাজমা সেল মেমব্রেন বলতে পারো এটা। এরপরে হলো তোমার স্পোর কর্টেক্স, তারপরে এটা সেল ওয়াল, আর বাইরে এটা হলো এক্সোস্পোরিয়াম। এখন এগুলোর প্রতিটা একটু পড়ি। কোরটাই মেইন দেখো, কোরে কি কি থাকে, একটা নিউক্লিয়াস থাকবে, কমপ্লিট নিউক্লিয়াস থাকবে, প্রোটিন সিনথেসাইজিং অ্যাপারেটাস এবং এনার্জি জেনারেটিং সিস্টেম, তিনটা জিনিস থাকবে। নিউক্লিয়াস থাকতেছে, প্রোটিন তৈরি করার জন্য অ্যাপারেটাস থাকতেছে এবং এনার্জি যাতে তৈরি করা যায় তার জন্য অর্গান থাকতেছে। তাকে কভার করে থাকতেছে কি স্পোর ওয়াল, এটার কম্পোজিশন পেপটাইডোগ্লাইকেন। এরপরে থাকতেছে তোমার কর্টেক্স, এটারও কম্পোজিশন তোমার পেপটাইডোগ্লাইকেন। তাহলে স্পোর ওয়াল এবং কর্টেক্স দুটাতেই পেপটাইডোগ্লাইকেন থাকতেছে। আর এগুলোকে কাভারিং করে থাকতেছে তোমার কোট, স্পোর কোট। এটার কম্পোজিশন হলো ক্যারাটিন লাইক প্রোটিন, এটা প্রোটিন কিন্তু এটা হলো ক্যারাটিন লাইক প্রোটিন, এটা ইম্পর্টেন্ট, এটা পরে আমরা আসতেছি। আর সব এক্সোস্পোরিয়াম, এটা এখানে থাকে হলো লিপোপ্রোটিন মেমব্রেন এবং কার্বোহাইড্রেট থাকে। এর স্ট্রাকচার এগুলো সব তোমার এখন স্পোরের ইম্পর্টেন্স কি, গুরুত্ব কি, এবং তার দেয়ার বায়োমেডিক্যাল ইমপ্লিকেশনস কি। অনেক পরীক্ষায় কিন্তু আসে তোমার ইম্পর্টেন্ট ফিচার্স অফ স্পোর্স, এটা ভাইভাতে ধরা হয় বা রিটেনও আসে। কয়েকটা পয়েন্টস আছে দেখো, হাইলি রেজিস্ট্যান্ট টু হিট, তারপরে পরের ইয়েতে দেখো হাইলি রেজিস্ট্যান্ট টু মেনি কেমিক্যালস, দে ক্যান সার্ভাইভ ফর মেনি ইয়ার্স, তারপর কি দে এক্সিবিট নো মেজারেবল মেটাবলিক অ্যাক্টিভিটি। তারপর স্পোর তৈরি হয়, স্পোর ফর্ম when nutrients are insufficient but germinate to form bacteria when nutrients become available. তারপর কি স্পোর আর produced by only 2 genera of bacteria। এই হলো 6টা ক্রাইটেরিয়া, এগুলো এখন আমরা ডিসকাস করি। হাইলি রেজিস্ট্যান্ট টু হিটিং, spores are not killed by boiling at 100 degrees Celsius but are killed at 121 degrees Celsius। এটা আমি মনে রাখো, দেখো আমরা যে বয়লিং করি
বয়লিং এর টেম্পারেচার হলো 100 ডিগ্রি সেলসিয়াস। এই 100 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু কখনোই সে মারা যাবে না। মারতে গেলে কোন টেম্পারেচার সে মরবে? 121 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমরা করি তোমার অটোক্লেভ ব্যবহার করি, এটাই। তো এই জন্যই দেখো, এই জন্য আমরা করি কি, মেডিকেল ইমপ্লিকেশনটা কি, আমরা যখন এই মেডিকেল যন্ত্রপাতি, সেটা মাইক্রোবায়োলজি হোক, মেডিসিন সার্জারি, যে ডিপার্টমেন্টে হোক না কেন, এই মেডিকেল যে ইনস্ট্রুমেন্ট গুলো, এগুলো আমরা হিট করি অটোক্লেভের মাধ্যমে। এবং এখানে করা হয় কি, medical supplies must be heated to 121 degrees Celsius for at least 15 minutes to be stabilized. প্রেশার একটা আছে, ওটা পরে বলতে, পরে অটোক্লেভ যখন করবো তখন আমরা জানবো। হাইলি রেজিস্ট্যান্ট টু ম্যানি কেমিক্যালস, যেমন কি মোস্ট অফ দ্য disinfectant due to thick keratin like coat of the spore। এই যে আগে বলা স্পোরের একটা কম্বিনেশন দেখলা, keratin like protein দেখলা না, সেটার জন্য কিন্তু they are resistant to many chemicals including most disinfectant। এই জন্য এগুলো কি only solutions designated as sporicidal will kill spores। এখন স্পোরিসাইড সলিউশন কি কি আছে এগুলো আমরা পরে পড়বো, যখন আমরা বেশ করে যে স্টেরিলাইজেশন করবো তখন এগুলো জানবো। আপাতত শুধু নামটা জানা রাখো। They can survive for many years, especially in the soil। যেমন ধরো এই যে আমরা গ্রামে চাষ করি, তাই তো, ধান আবাদ করি বা সবজি আবাদ করি, সেখানে কি হয়, কাউ ডাং, গোবর দেওয়া হয়, তারপরে কাউ ডাং দেওয়া হয়, তারপর হর্স ডাং দেওয়া হয় না, এগুলোতে কিন্তু তোমার হলো স্পোর থাকে, ঠিক আছে। এখন মাঠে যখন দেওয়া হচ্ছে তখন এগুলো করে কি, স্পোর গুলো অনেক বছর ধরে থাকতে পারে। এখন তারা এখানে বেঁচে আছে, নির্জীব অবস্থায় বেঁচে আছে। এখন এই সময় ধরো মনে করো কখনো হইলো যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, বা যে কোনো কারণে সে পড়ে গেল, আঘাত লাগলো। এখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে হবে কি, যদি এই যেখানে স্পোর্ট আছে সেই স্পোর্টের কন্টামিনেট যদি হয় ইনফেক্টেড জায়গায়, তাহলে তার সেখান থেকে টিটাস হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বলা হচ্ছে they can survive for many years, especially in the soil। Medical implication কি, when contaminated with soil can be infected with spores and cause disease such as tetanus এবং গ্যাস গ্যাংগ্রেন। তারপরে they exhibit no measurable metabolic activity। আগে আমি বলছি যে যখন এই ব্যাং বা সাপ কি করে, শীতকালে কিছুই খাবার খায় না, তার মেটাবলিক অ্যাক্টিভিটি নাই বললেই চলে। ঠিক স্পোরের তেমন একটা ক্যারেক্টার, সে এক্সিবিট নো মেটাবলিক অ্যাক্টিভিটি। এবং যখন মেটাবলিক অ্যাক্টিভিটি থাকে না, তখন আমরা যদি কোনো অ্যান্টিবায়োটিক দিই, তার অ্যান্টিবায়োটিক তার বিরুদ্ধে কোনো কাজ করতে হবে না। এই জন্য মেডিকেল ইমপ্লিকেশন কি, অ্যান্টিবায়োটিক্স আর ইনএফেক্টিভ এগেইনস্ট স্পোর্স বিকজ অ্যান্টিবায়োটিক অ্যাক্ট বাই inhibiting certain metabolic pathways of bacteria. Also, spores code is impermeable to antibiotic। দুটা কারণে স্পোর অ্যান্টিবায়োটিক কাজ করতে পারছে দুই কারণে, একটা হলো মেটাবলিক পাথওয়েটা নাই, আরেকটা হলো স্পোরের যে কোডটা আছে সেটা ইম্পারমিয়েবল টু অ্যান্টিবায়োটিক। স্পোর তৈরি হয় কখন সেটা আমরা অলরেডি জেনে গেছি, যখন নিউট্রিশন যখন ইনসাফিসিয়েন্ট তখন তৈরি হচ্ছে। আবার স্পোর থেকে আবার জার্মেট মানে ব্যাকটেরিয়া হচ্ছে কখন, যখন আবহাওয়া যখন তার অনুকূলে যাচ্ছে। এই জন্য বলা হচ্ছে স্পোর্স ফর্ম when nutrients are insufficient but germinate to form bacteria when nutrients become available। তাহলে মেডিকেল ইমপ্লিকেশন কি, যেমন ধরো তোমার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, টিটানাস হলো বা গ্যাস গ্যাংগ্রেন হলো, তো ওই সময় আমরা যদি গ্রাম স্টেন করি তাহলে কিন্তু তোমার স্পোর পাওয়া যাবে না। কি জন্য, যেখানে তোমার যে আঘাত লাগলো সেখানে কিন্তু খাবার কিন্তু প্রচুর সে পাবে, কিন্তু তারপর ওই সময় কিন্তু স্পোর তৈরি হবে না। ওই সময় যদি আমরা গ্রাম স্টেন করি তাহলে কিন্তু স্পোর পাবো না, ব্যাকটেরিয়া পাবো। সেই কথা বলা হয়েছে যে স্পোর্স আর নট অফেন found at the site of infection because nutrients are not limiting সেখানে খাবার পর্যাপ্ত আছে, যার ফলে স্পোর তৈরি হবে না। Bacteria rather than spores are usually seen in gram stain spares। আর পরে এটা কি, spores are produced by members of only two genera of bacteria
সাস ব্যাসিলাস এবং ক্লস্ট্রিডিয়া। এটাই হলো তোমার ফিচার। তাহলে ফিচার এখানে কিন্তু যখন তোমার পরীক্ষার কোশ্চেন তোমার যে ফিচারটা চাইবে তখন শুধু এই সাইটে দাও, হাইলি রেজিস্ট্যান্ট হিটিং, হাইলি রেজিস্ট্যান্ট মেনি কেমিক্যালস ইনক্লুডিং মোস্ট ডিসইনফেক্টেন্ট, তারপরে they can survive for many years, especially in the soil, they exhibit no metabolic activity, তারপরে স্পোর তৈরি হয় কখন, যখন নিউট্রিয়েন্টস আর ইনসাফিসিয়েন্ট বাট জার্মিনেট টু ফর্ম ব্যাকটেরিয়া when nutrients become available। আর স্পোর তৈরি করে কি only two genera, যেমন ব্যাসিলাস আর ক্লস্ট্রিডিয়াম। এই হলো তোমার স্পোরের ক্রাইটেরিয়া। পরের স্লাইডে আসো। এই যে স্পোর হাইলি রেজিস্ট্যান্ট কেন, কজটা কি? আগে স্পোরের তোমার জানছো যে থিক ক্যারাটিন লাইক কোট, স্পোরে যে স্পোর কোটের চৌদিকে থাকে ক্যারাটিন লাইক কোট থাকে, এটার জন্য হাইলি রেজিস্ট্যান্ট। তারপর মেইনলি ডিউ টু পার্শিয়াল ডিহাইড্রেটেড স্টেট, পানির পরিমাণ কম থাকে, লো ওয়াটার কন্টেন্ট প্রোটোপ্লাস্ট, দাস ডিনেচারেশন অফ প্রোটিন অ্যান্ড নিউক্লিক অ্যাসিড। তারপরে আরেকটা হলো রিচ ক্যালসিয়াম কন্টেন্ট অলসো কন্ট্রিবিউট টু দ্য পরিমাণ বেশি থাকে। আরেকটা হলো লো মেটাবলিক অ্যাক্টিভিটি, যার কারণে তোমার স্পট রেজিস্ট্যান্ট। তাহলে থিক ক্যারাটিন তার কম করে একটা হলো কি তার কোটটা ক্যারাটিন লাইক কোট আছে, ক্যালসিয়াম বেশি, তারপরে তোমার পানি কম থাকে, আরেকটা হলো লো মেটাবলিক অ্যাক্টিভিটি। এই চারটা কারণে তোমার হাইলি রেজিস্ট্যান্ট। এখন এই স্পোর খারাপ দিক কি আমাদের ডিজিজ করতেছে, তাই তো, টিটানাস করে। কিন্তু স্পোরের ভালো দিক কি আছে যে স্পোর নিয়ে আমরা কিছু কাজ করতে পারি, যেমন স্টেরিলাইজেশন আমরা যখন করি সেই স্পোরটাকে আমরা ব্যবহার করি। অটোক্লেভ ঠিকমতো ফাংশনিং করতেছে কিনা এটা দেখার জন্য আমরা ওই স্পোর যে ব্যাকটেরিয়া, কিছু ব্যাকটেরিয়া আছে যারা স্পোর তৈরি করে, তারা ডিজিজ করে না, কিন্তু ডিজিজ করে না সে সমস্ত কিছু ব্যাকটেরিয়া নেই, যেমন ব্যাসিলাস স্টেরিও থার্মোফিলাস এটা নেই, আরেকটা হলো ব্যাসিলাস সাবটিলিস। কি জন্য নেই? they are destroyed at 121 degrees Celsius in 10 to 20 minutes. Autoclave temperature 15 minutes। এই জন্য যদি দেখা যায় যে এই ব্যাকটেরিয়াটা মারা গেছে তাহলে বুঝবো যে অটোক্লেভ ঠিকমতো কাজ করতেছে। ব্যাসিলাস সাবটিলিস destroyed at 105 degrees Celsius in 5 minutes। এই দুটো আমরা স্প্রে ব্যবহার। তাহলে এই হলো তোমার স্পোর গেল। এখন পর্ব তোমার হলো এখন কি দেখা যায়? जी सर। এখন আমরা পড়বো স্টেনিং। আচ্ছা, স্টেনিং আমরা যে মাইক্রোবায়োলজিতে স্টেনিং কি কি স্টেনিং ব্যবহার করি সেটা আমরা প্রথম জানবো। মেইনলি ইউজ করি গ্রাম স্টেন এবং হলো জিল নেলসেন স্টেন। গ্রাম স্টেন করা, গ্রাম স্টেন এক নম্বর মেইনলি করি, এছাড়া করি তারপর করি জিমসা স্টেন, ওয়েসন্স বাইপোলার স্টেনিং, তারপর হলো ফ্লোরোসেন স্টেন। ফ্লোরোসেন স্টেনের মধ্যে অরামিন অ্যান্ড রডামিন, আর হলো
অরেঞ্জ, 7 নম্বর হলো মিথাইলিন ব্লু স্টেনিং। এই 7 ধরনের স্টেনিং আমরা ব্যবহার করি। তো প্রথম স্লাইডে যাই আমরা। গ্রাম স্টেন। গ্রাম স্টেন কি যেন করি? টু আইডেন্টিফাই গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মেইনলি। আর জিল নেলসন স্টেন এটা করি টু ডিটেক্ট মাইক্রোব্যাকটেরিয়াম, যেমন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্টি, এগুলো করি জিল নেলসন স্টেন। অ্যালবার্ট স্টেন করি কি যেন? টু ডায়াগনোস কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। তোমার কমিউনিটি মেডিসিন পড়ে আসছো, কি করে? ডিপথেরিয়া স্যার। ডিপথেরিয়া। তো এই ডিপথেরিয়া করে। তো এখন তো ডিপথেরিয়া বলতে গেলে নাই বললেই চলে। তারপরে এখন এই যে তোমার এই যে রোহিঙ্গা ক্যাম্পে কিন্তু হচ্ছে ক্ষেত্রে এখন, এই কারণে অ্যালবার্ট স্টেন হয়। একটু জানতে হবে, আমি পড়াবো না, মনিকাতে দেখে নেবা। আচ্ছা, এরপরে জিমস স্টেন আমরা কিছু কিছু করি টু ডিটেক্ট প্যারাসাইটিক ডিজিজ, যেমন প্লাজমোডিয়াম, ম্যালেরিয়া যেটা করা হয়, এটা করার জন্য করি। ক্লামিডিয়া করার জন্য আমরা দেখার জন্য আমরা জিমস স্টেন করি। মোটামুটি এগুলোই। এছাড়া করতে পারি বাইপোলার স্টেনিং আর ফ্লোরোসেন্ট স্টেন করতে করি যখন আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপি, যখন ফ্লোরোসেন্ট মাইক্রোস্কোপি ব্যবহার করি তখন কিছু ওই যে এই স্টেনগুলো ব্যবহার করি। ওয়ারাবিন আর রডাবিন এগুলো সব জায়গায় হয় না, এগুলো বিশেষ করে ওই রিভাইরাল ল্যাবে হয়, যেমন এই যে আইসিডিডিআরবি, আইডিসিআর, এগুলোতে হয়। তারপর বিএসএম সেখানে কিছুটা ব্যবহার করে, অন্য জায়গায় ব্যবহার নাই বললেই চলে। এটা এই সমস্ত স্টেন আমরা ব্যবহার করি। তাহলে প্রথমটা হলো কি? গ্রাম স্টেনিং। তো এগুলো আমরা কিন্তু প্র্যাকটিক্যালটা না করলে বোঝানো মুশকিল, এগুলো প্র্যাকটিক্যাল আছে। স্যার স্টেইনিং বিষয়টা কি স্যার? স্টেনিং মানে হলো যে রং করা, স্টেইন রং করবো আমরা যেমন বাড়ি ঘর রং করি, তাই তো? ঠিক ওই রকমই ব্যাগটাকে দেখার জন্য, ব্যাগটা তো ডাইরেক্টলি দেখা যাবে না, তাকে রং যদি না করতে পারি তাহলে তাকে দেখা যাবে না, এই জন্য আমরা কিছু স্টেন রং করে থাকি। সহজ বাংলা এটাই, পরে আগে শেষ করে দেখো। এই গ্রাম স্টেনিং এটা পরে আসি। গ্রাম স্টেন টেকনিক এটা কি কি লাগে দেখো, রিয়েজেন্ট কি কি লাগে সেটা আগে দেখো। ক্রিস্টাল ভায়োলেট স্টেন অথবা জেনসন ভায়োলেট স্টেন অথবা মিথাইল ভায়োলেট স্টেন, তিনটা যেমন একটা করতে পারি। তো আমরা আমার ক্রিস্টাল ভায়োলেটটাই আমরা মেইনলি ইউজ করে থাকি, ঠিক আছে? তাহলে ক্রিস্টাল ভায়োলেট স্টেন অথবা জেনসন স্টেন অথবা মিথাইল ভায়োলেট স্টেন। তারপরে কি করি? লুগোল সাইডিন, তারপরে অ্যাসিটন অথবা অ্যালকোহল ডিকালারাইজার হিসেবে ব্যবহার করি। আর কি করতে পারি? নিউট্রাল রেড অথবা স্যাফরানিন অথবা ডাইলুটেড কার্বনফসিন। আমরা সাধারণত ডাইলুটেড কার্বনফসিন এইটা ব্যবহার করি। চারটা, একটা হলো ক্রিস্টাল ভায়োলেট স্টেন বা জেনসন স্টেন বা মিথাইল ভায়োলেট স্টেন, লুগোল সায়োডিন, অ্যাসিটল অথবা অ্যালকোহল ডিকালারাইজার হিসেবে করি। তারপর নিউট্রাল রেড অথবা স্যাফরানিন অথবা ডাইলুটেড কার্বনফসিন, এই কয়েকটা আমরা ব্যবহার করি। টেকনিকটা একটু জানো। নাম্বার 1 পয়েন্ট হলো প্রিপারেশন এন্ড ফিক্সেশন অফ স্মিয়ার। প্রিপারেশন এন্ড ফিক্সেশন অফ স্মিয়ার। 2 নম্বর প্রাইমারি স্টেনিং। 3 নম্বর মডারেটিং। 4 নম্বর হলো ডিকালারাইজেশন। 5 নম্বর হলো কাউন্টার স্টেনিং। এই 5টা পয়েন্ট আমরা ভাগ করছি। এখন কিভাবে করতেছি দেখো। প্রথম পয়েন্ট হলো প্রিপারেশন এন্ড ফিক্সেশন অফ স্মিয়ার। তোমরা ফিজিওলজিতে অলরেডি সম্ভবত করছো, তোমার স্টেনিং স্মিয়ার কিভাবে তৈরি করা হয় দেখো না?
ব্লাড নিয়ে তোমরা ব্লাড নিয়ে স্প্রে করা দেখো নাই, দেখছো কিনা? জি স্যার দেখছি স্যার। তো ঠিক ওই রকম, তো ব্লাডের মতোই আমরা ধরো স্পুটাম নিলাম বা তোমার ইউরিন নিলাম বা অথবা তোমার যে স্টোল নিলাম, এগুলো আমরা করি কি, এগুলো বা পাস নিলাম, এগুলো স্যাম্পল আমরা নিই বা স্পেসিমেন বলতে পারো। স্পেসিমেন নিয়ে একটা প্রথম নেবো কি একটা ক্লিন স্লাইড নেব, গ্লাস স্লাইড, সেটা পরিষ্কার করে ওর মধ্যে স্পারিং করলাম। ঠিক আছে, স্পারিং তো বলো, স্পারিং করলাম, তারপরে এটা শুকাবো, ড্রাইং করবো। এমনি এমনি যে এনভায়রনমেন্টাল যে রুম টেম্পারেচার, সেখানে হয়তো কয়েক মিনিট রেখে দিলেই শুকে যাবে। অথবা আমরা হিট দিয়েও করতে পারি। যেমন তোমার যে স্পিড ল্যাম্পের উপরে আগুনের ভিতরে আগুন দিয়ে না, আগুনের ঠিক ফ্রেমের ঠিক উপর দিয়ে 3 থেকে 4 বার আমরা পাস করলে এটা শুকে যাবে। তাহলে at first clean a slide and make a thin film with the supplied specimen. তাহলে স্লাইড ক্লিন করলাম, তারপরে থিন ফিল্ম করলাম, এরপরে কি দেন ড্রাই ইট ইন দ্য এয়ার। অথবা করতে পারি ফিক্স দ্য ফিল্ম বাই স্লোলি পাসিং দ্য স্লাইড 3 to 4 টাইমস থ্রু এ ফ্রেম। ঠিক আছে, এইভাবে আমরা স্ম্যানিং করলাম এবং ফিক্সেশন করলাম। এরপরে করবো কি প্রাইমারি স্টেনিং করব। প্রথম রং দেব, ঠিক আছে, প্রথম রং দেব কোনটা, ক্রিস্টাল ভায়োলেট দেই, মেইনলি আমরা ব্যবহার করি, অথবা জেনসন ভায়োলেট দিতে পারি। এটা আমরা ওই যে স্পারিং করলাম ওর উপরে আমরা দেব, দিয়ে 1 থেকে 2 মিনিট রেখে দেবো। ঠিক আছে, এবং 1 থেকে 2 মিনিট পরে এটা পানি দিয়ে পরিষ্কার করব। এটা হলো প্রাইমারি স্টেনিং। তাহলে প্রাইমারি স্টেনিং করলাম বাই ভায়োলেট, ক্রিস্টাল ভায়োলেট অথবা জেনসন ভায়োলেট। 3 নম্বর প্রসেসরে রাখি মডার্ন ড্রিং। মডার্ন ড্রিং মানে হলো মডার্ন মানে শক্তিশালী করা। এই যে প্রাইমারি স্টেন দিলাম, এটাকে পাকাপোক্ত করে, রংটা পাকাপোক্ত ভাবে থাকে, এই জন্য আমরা করি মডার্ন, শক্তিশালী করি। শক্তিশালী কি দিয়ে করি, বাই লুগোল সায়োডিন বা গ্রাম সায়োডিন। লুগোল সায়োডিনটা আমরা ব্যবহার করি, এটাও আমরা রাখবো 1 থেকে 2 মিনিট। তারপরে এটা আবার পরিষ্কার করবো পানি দিয়ে। 4 নম্বর কি, এই মডার্ন ড্রিং শক্তিশালী করলাম, করার পর আবার ওই জিনিসটাকে আবার ডিকালারাইজ করবো, রংটাকে আবার ধুয়ে দেব, ডিকালারাইজ করবো। কিভাবে, কি দিয়ে করবো, ইট ইজ ডান উইথ অ্যাসিটন or alcohol and continue till the violet color comes out from the smear. মানে কয়েক সেকেন্ড রাখলে এটা ডিকালারাইজ হয়ে যাবে। তারপর পানি দিয়ে আবার পরিষ্কার করবো। এরপর আবার করবো কি, আবার আমরা কাউন্টার স্টেনিং করবো। কাউন্টার স্টেনিং দিয়ে করবো, নিউট্রাল রেড স্টেন দিয়ে করতে পারি, অথবা ডাইলুট কার্বন ফোসিন পাওয়া যায়, সেটা 1:10 ডাইলুশন আমরা করি। যখন প্র্যাকটিক্যাল করবো তখন বুঝবো, তখন আবার 2 মিনিট রাখবো। এরপর আবার এটা পানিতে পরিষ্কার করবো, করে শুকাই নেবো, শুকাই নিয়ে তারপর আমরা মাইক্রোস্কোপে দেখবো 40 পাওয়ারে। এই হলো 5টা স্টেপ। তাহলে আমরা প্রথম কি করলাম, 1 নম্বরে যে প্রথম স্পেসিমেন নেব, সেটা তোমার স্পুটাম হতে পারে বা তোমার পাস হতে পারে, ব্লাড হতে পারে, স্টোল হতে পারে, ইউরিন হতে পারে। এগুলো নিলাম, নিয়ে আমরা একটা পরিষ্কার স্লাইড নিয়ে এটা পরিষ্কার করে তারপর ওখানে স্প্রে করলাম, করে রুমে রাখলাম, শুকাবো। অথবা আমরা কি স্পিড ল্যাম্পের উপর দিয়ে 3 থেকে 4 বার স্লোলি পাস করাবো, তাহলে সে শুকে গেল এবং ফিক্সেশন হলো। 2 নম্বরে কি আসলো, তারপরে স্টেনিং করো। ওটাকে যেটা প্রথম দেখছি ওটাকে বলবো প্রাইমারি স্টেনিং। প্রাইমারি স্টেনিং কি করবো, বাই কি ক্রিস্টাল ভায়োলেট স্যার, ক্রিস্টাল ভায়োলেট মেইনলি, আর জেনসন ভায়োলেট করা যাবে। ওইটা আমরা রাখবো 1 থেকে 2 মিনিট। রাখার পরে ওটা আবার পরিষ্কার পানিতে পরিষ্কার করবো। 3 নম্বর কি মডার্ন ড্রিং, তাই তো, যে প্রাইমারি স্টেনিং দিলাম, এটা আরো রংটা পাকাপোক্ত ভাবে থাকে, এটা শক্তিশালী করার জন্য আমরা করবো কি দিলাম লুগোল সায়োডিন।
এটাও আমরা 1 থেকে 2 মিনিট রাখলাম, রাখার পরে আবার পরিষ্কার করবো। করার পরে 4 নম্বর স্টেজে কি আবার ওটাকে ডিকালারাইজ করবো বাই হয় অ্যালকোহল দিয়ে করতে পারি অথবা অ্যাসিড দিয়ে করতে পারি, অ্যালকোহল অথবা অ্যাসিড দিয়ে করতে পারি। কয়েক সেকেন্ড রাখি, ফিউ সেকেন্ডের মধ্যে এটা ডিকালার হয়ে যাবে। তারপরে কাউন্টার স্টেন করবো বাই মেইনলি আমরা এখানে করি ডাইলুটেড কার্বন ফ্লুসিন দিয়ে আমরা করি। এরপর পানিতে পরিষ্কার করে নিয়ে শুকায় দেওয়ার পর তারপর আমরা 40 পাওয়ার রেঞ্জ আমরা দেখবো। এই প্রসিডিওর আচ্ছা। এখন এটা ওই যে এটাই হিট করলাম ক্রিস্টাল, ওই আগেরটা আর কি যেটা করা হলো, এটা আর বলতেছি না আমি। এখন প্রিন্সিপালস অফ গ্রাম স্ট্যান্ডিং, গ্রাম স্ট্যান্ডিং এর মূল নীতিটা কি এটা জানতে হবে। তোমরা যদি পেপটাইডোগ্লাইকেন, এই যে সেল ওয়াল পড়ানো হলো তাই তো, সেল ওয়ালে কি পেপটাইডোগ্লাইকেন থাকে, হ্যাঁ, আর কি থাকে আউটার মেমব্রেন। এই জিনিসটা ভালো করে যদি বুঝে থাকো তাহলে কিন্তু তোমাদের এই ক্লাসটা মানে বুঝতে সুবিধা হবে। যেমন গ্রাম পজিটিভ একটা এখানে কি থাকে মেইনলি পেপটাইডোগ্লাইকেন স্যার 40 শীটে থাকবে, আপ টু 46। আর গ্রাম নেগেটিভ একটা কি থিন, এটাতে 3 থাকবে 1 to 3 শীটে, 1 to 3 শীট, খুব পাতলা তাহলে হলো। আর গ্রাম নেগেটিভ একটাতে কি থাকে তোমার এই যে আউটার মেমব্রেন থাকবে তাই তো, কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে কিন্তু আউটার মেমব্রেন থাকে না। তাহলে এই দুটা যে ভালো করে বুঝতে থাকো তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরো গ্রাম নেগেটিভ এই যে এখানে এই জন্য বলা আছে গ্রাম এই যে গ্রাম স্টেনিং ডিপেন্ডস অন দ্য স্ট্রাকচার অফ দ্য ব্যাকটেরিয়াল সেল ওয়াল। সেল স্ট্রাকচার বলতে বোঝাচ্ছে পেপটাইডোগ্লাইকেন এবং আউটার মেমব্রেন, এই দুটাকে আমি বোঝাচ্ছি। এটার উপর ভিত্তি করে কিন্তু কোনোটা গ্রাম পজিটিভ হবে, কোনোটা গ্রাম নেগেটিভ হবে। কিভাবে হচ্ছে দেখো, কি কারণে হচ্ছে দেখো। এখন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হ্যাভ থিক পেপটাইডোগ্লাইকেন লেয়ার অন দেয়ার সেল ওয়াল, থিক পেপটাইডোগ্লাইকেন লেয়ার অন দেয়ার সেল ওয়াল। এই কারণে কি হচ্ছে ফলোইং স্টেনিং উইথ ড্রাই such as crystal violet and treatment with iodine, যেমন লোকাল সার্টেন দিলাম, প্রথম দিলাম প্রাইমারি স্টেন দিলাম ক্রিস্টাল ভায়োলেট, তারপর দিলাম কি লোকাল সার্টেন দিলাম। তখন হবে কি ক্রিস্টাল ভায়োলেট এবং এই যে লোকাল সার্টেন একটা কমপ্লেক্স তৈরি হলো, ঠিক আছে, ডাইআয়োডিন কমপ্লেক্স তৈরি হলো এবং ইট ইজ ট্র্যাপড বাই দ্য পেপটাইডোগ্লাইকেন লেয়ার, সো they can resist decoloration of primary stain by alcohol or acetone and is not stained by a counter stain. Gram positive bacteria take dark purple or violet color, which is the color of primary stain. এটা বোঝাচ্ছে হলো যে এই যে প্রথম আমরা কি করলাম যে প্রাইমারি স্টেন করলাম কি দিয়ে ক্রিস্টাল ভায়োলেট, তারপরে আমরা কি করলাম লোকাল সার্টেন দিলাম তাই তো। এই দুটা জিনিস মিলে একটা ডাইআয়োডিন কমপ্লেক্স তৈরি হলো। এই কমপ্লেক্সটা গেল কোথায়, ইট ইজ ট্র্যাপড বাই পেপটাইডোগ্লাইকেন বন্ধ গেল এবং পেপটাইডোগ্লাইকেন তাকে আপটেক করলো, রীতিমতো ভালো করে আপটেক করলো। কিন্তু যেহেতু গ্রাম পজিটিভ একটা তোমার পেপটাইডোগ্লাইকেন ঠিক ভালো আষ্টে ফেস্টে তাকে বেঁধে ফেললো। এখন যদি আমরা ওই 3 নম্বর স্টেপটা কি ছিল ডিকালারাইজেশন, অ্যালকোহল অথবা অ্যাসিডন দিয়ে তাই তো, যদি আমরা অ্যালকোহল বা অ্যাসিডন দিয়ে আমরা ডিকালারাইজ করি তখন কিন্তু যেহেতু ওই পেপটাইডোগ্লাইকেনটা তোমার ঠিক এই কারণে ওটা ডিকালারাইজ করতে পারবে না, যে স্টেনটা ওই যে প্রাইমারি স্টেন দেওয়া হলো এটা আর ডিকালারাইজ করতে পারবে না, ঠিক আছে। আর ডিকালারাইজ যদি না করে করতে পারে পরে লাস্ট স্টেপ আমরা কি দেখলাম কাউন্টার স্টেন করলাম কি দিয়ে কি ডাইলুটেড কার্বন ফ্লুসিন দেওয়া করলাম তাই তো, তো ওই ডাইলুটেড কার্বন ফ্লুসিনের স্টেন আর সে নেবে না। এবং এই জন্য গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে তার কালারটা হয় কি ডার্ক পার্পল হতে পারে অথবা ভায়োলেট কালার হতে পারে, ডার্ক পার্পল এটা মেইনলি বোঝায়। এবং এই যে তোমার ক্রিস্টাল ভায়োলেটের কালারটাই কিন্তু হলো এই ডার্ক পার্পল কালার, এবং এই যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কালারটা এই জন্য তোমার ওই ডার্ক পার্পল কালার, ঠিক আছে, বুঝছো তো নাকি? জি স্যার। আর
গ্রাম নেগেটিভ ভেক্টর দেখো এখানে হলো, এখানে দেখো এই পেপটাইডোগ্লাইকান লেয়ারটা খুবই থিন, আর আরেকটা লেয়ার কি আছে, আউটার মেমব্রেন। সবচেয়ে বাইরে থাকে কি আউটার মেমব্রেন, তাই তো? এখন তুমি প্রাইমারি স্ট্রেন গুলা ক্রিস্টাল ভায়োলেট, তারপর লোকাল সাইডেন দিলা, এই ডাইআয়োডিন কমপ্লেক্স হলো, ডাই আয়োডিন প্লাস আয়োডিন কমপ্লেক্স হলো, এটা কিন্তু তোমার এই যে পেপটাইডোগ্লাইকান পর্যন্ত যাইতে পারবে না, কি জানো? এই আউটার মেমব্রেন প্রিভেন্ট করবে, বা সামান্য পরিমাণে গেল পেপটাইডোগ্লাইকান পর্যন্ত গেল, সামান্য পরিমাণে গেল। তো যদি যাই তখন যদি আমরা ডিকালারাইজ করি বাই অ্যালকোহল অর অ্যাসিডন, তখন যেহেতু সে যাইতে পারেনি অথবা সামান্য গেছে, তখন ইজিলি কিন্তু ওই যে তোমার সেটা ডিকালারাইজ হয়ে যাবে। ডিকালারাইজ যখন হয় তাহলে তখন সেখানে কোনো স্ট্রেন থাকলো না। স্ট্রেন যদি না থাকে তখন আমরা যদি যখন কাউন্টার স্ট্রেন করবো বাই ডাইলুটেড কার্বন ফুসিন, তখন সেই কালারটা সে নেবে, ঠিক আছে? তারপরে ওই যে ডাইলুটেড কার্বন ফুসিন ওর কালারটা রেড, তখন এই যে এই ব্যাকটেরিয়ার রংটাও হবে রেড। বুঝলা তো? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া have a thin peptidoglycan layer. Outer membrane is present outside the peptidoglycan layer. This outer membrane prevents the primary stain from reaching the peptidoglycan layer, so they cannot prevent decoloration by alcohol or acetone. And diiodine complex is easily removed alcohol or acetone. So the gram negative bacteria takes counter stain in gram method. তাহলে আবার বলি যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এর পেপটাইডোগ্লাইকানটা থিকার। এখন প্রাইমারি স্ট্রেন আমরা ক্রিস্টাল ভায়োলেট করলাম, পরে আমরা মডার্ন করলাম বাই লোকাল সাইডিন। তো লোকাল সাইডিন প্লাস তোমার ক্রিস্টাল ভায়োলেট একটা ডাই আয়োডিন কমপ্লেক্স তৈরি করলো। এই ডাই আয়োডিন কমপ্লেক্স তৈরি করার পরে এটা যাবে তোমার পেপটাইডোগ্লাইকান লেয়ার পর্যন্ত। আর পেপটাইডোগ্লাইকান লেয়ারটা যেহেতু ঠিক, তারপর সে স্ট্রেনটা আপটেক করবে বেশি পরিমাণে এবং আস্তে আস্তে তাকে বেঁধে ফেলবে। এখন যদি আমরা অ্যালকোহল অথবা অ্যাসিডন দিয়ে যদি ডিকালারাইজ করতে যাই, তাহলে সেই স্ট্রেনটা, এই প্রাইমারি স্ট্রেন যেটা দেওয়া হলো, এটা ডিকালারাইজ হবে না। আর ডিকালারাইজ না হওয়াতে আমরা যখন কাউন্টার স্ট্রেন করবো যে হট ডাইলুটেড কার্বন ফুসিন দ্বারা, তখন কিন্তু আর কিন্তু সেই কালারটা নেবে না। যা হলো আমার প্রাইমারি স্ট্রেনের যে কালারটা, যে কালার তোমাদের যে ক্রিস্টাল ভায়োলেট, ওর কালারটা হলো তোমার ডার্ক ভায়োলেট কালার বা ডার্ক পার্পল কালার, ওই কালারটাই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হয়। এটা হলো প্রিন্সিপাল গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি জানো কি কালার? সে যেহেতু পেপটাইডোগ্লাইকান ঠিক, পেপটাইডোগ্লাইকান লেয়ারটা থিন, আর আরেকটা কিলা আছে আউটার মেমব্রেন। যখন প্রাইমারি স্ট্রেন করা হলো বাই তোমার যে করা হলো প্লাস লোকাল সাইডিন দিয়ে মডার্ন করা হলো, ডাই আয়োডিন কমপ্লেক্সটা তোমার যেহেতু আউটার মেমব্রেন এটা প্রিভেন্ট করতেছে, যখন পেপটাইডোগ্লাইকান লেয়ার পর্যন্ত যাইতে পারবে না, আর গেলেও সামান্য পরিমাণ যাবে। তো যেটুকু গেল আবার যদি আমরা ডিকালারাইজ করি বা অ্যালকোহল অথবা অ্যাসিডন, তাহলে যেটুকু স্ট্রেন গেছে সেটা ডিকালারাইজ হবে। আর যেহেতু স্ট্রেন থাকতেছে না, তাহলে কাউন্টার স্ট্রেন যখন আমরা করবো বাই কার্বন ফুসিন দ্বারা, তখন কার্বন ফুসিনটা সেই স্ট্রেন দেবে। স্ট্রেন দিলে হবে কি, তখন তার কালারটা নেবে এবং কার্বন ফুসিনের কালারটা হলো রেড, ওই রেড কালারটাই শো করবে। এই জন্য আমরা কোশ্চেন করি প্র্যাকটিক্যালে, এই যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তোমার হলো ডার্ক ভায়োলেট, ডার্ক পার্পল অথবা ভায়োলেট কালার হয়, কেন হয়? এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া রেড হয়, কেন হয়? এই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে বলতে পারবা, ঠিক আছে? এরপরে এসো, আমরা কিন্তু ব্যাকওয়ার্ডে যাচ্ছি, কিন্তু ব্যাকওয়ার্ডে যাচ্ছি হলো এখন এখানে দেখো গ্রাম স্ট্রেন। এখানে কি এই যে গ্রাম স্ট্রেন প্রসিডিওর প্রথম শুরু ডেভেলপ করে 1884, অনেক দিন আগে, কিন্তু 100 বছর আগে, তাই না? 100 বছর আগে অনেক হয়ে গেছে, 100 বছর, 140, 150 বছর কাছাকাছি হয়ে গেছে।
And this staining procedure developed in 1884 by the Danish physician Christian Gram. Christian Gram, Christian Gram, এর নাম অনুযায়ী কিন্তু স্টেনের নাম হয়েছে গ্রাম স্টেন। একজন সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী, একজন ডাক্তারের নাম অনুযায়ী কিন্তু নাম হলো গ্রাম স্টেন। ঠিক আছে? তাহলে এখন বোঝা তো যে এটা কত সালে হলো, কত সালে হইলো এটা জানার প্রয়োজন নেই, কিন্তু আমরা গ্রাম স্টেন কেন বলা হয়, এই জন্য একজন সায়েন্টিস্টের নাম অনুযায়ী গ্রাম স্টেন হলো। আচ্ছা, এখন ডেফিনিশন জানবো যে আমরা প্রিন্সিপাল পড়লাম, তাই তো? প্রিন্সিপাল যদি বুঝে থাকো তাহলে এখন আমরা জানবো যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কাকে বলা হয় আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কাকে বলা হয়। এখন বুঝবো, দেখো, when bacteria are stained with crystal violet and mordant with Lugol iodine, some bacteria resist decoloration by alcohol or acetone and others do not. The bacteria which resist are called gram-positive bacteria, and those which are decolorized are called gram-negative bacteria. তাহলে এখন বলতে পারো তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কাকে বলা হয়, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কাকে বলা হয়? অনেকে কিন্তু এটা বলতে পারে না যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কাকে বলা হয়, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কাকে বলা হয়। এই ডেফিনিশনটা অবশ্যই জানবা। আর মাইক্রোবায়োলজি পড়ে যদি তুমি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ডেফিনিশন ডিফাইন না করতে পারো, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ডিফাইন না করতে পারো, সেটা কিন্তু লজ্জার একটা ব্যাপার। এটা বেসিক নলেজ। তাহলে ক্রিশ্চিয়ান গ্রাম এটা তৈরি করলো, এবং তোমার যখন লিখবা, যখন অনেকে যে গ্রামটা ওই জিটা ছোট হাতের লাগে, তোমার জিটা কিন্তু ছোট হাতে লিখবে না। যেমন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তখন এই যে জিটা কিন্তু সবসময় বড় হাতের লিখবে। কি জন্য? একজন মানুষের নাম প্রথম অক্ষরটা কি বড় হাতে হয় না? এটাও কিন্তু বড় হাতে। এই জন্য গ্রাম স্টেন, ক্রিশ্চিয়ান গ্রাম এটা আবিষ্কার করলো 1882 সালে। তাহলে ডেফিনিশন আবার বলি, when bacteria stain with crystal violet, তাহলে প্রথমে স্টেন করলাম কি ক্রিস্টাল ভায়োলেট, মডার্ন করলাম Lugol iodine, তারপর আমরা কি করবো ডিকালারাইজ করবো বাই অ্যালকোহল অর অ্যাসিটন, তাই তো? তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কি করতেছে, রেজিস্ট করতেছে, তারা ডিকালারাইজ হচ্ছে না। তাহলে একে এদেরকে বলবো। আবার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি করতেছে, তারা রেজিস্ট করতেছে, তারা রেজিস্ট করতেছে না, ডিকালারাইজ হচ্ছে। তাহলে যারা তোমার যে ডিকালারাইজ হচ্ছে সেটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, আর যেটা রেস্ট ডিকালারাইজ হচ্ছে না সেটা হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এই তোমার হলো ডেফিনিশন। এখন এই গ্রাম পজিটিভ গ্রাম স্টেনিং আমরা কি জন্য করবো? টু আইডেন্টিফাই দ্য ব্যাকটেরিয়া whether it is gram positive or gram negative. এখন গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এটা আমরা কি জন্য জানবো? আমরা চিকিৎসা দেব তখন কোন অ্যান্টিবায়োটিক আমরা দিব সেটার ভ্যালু কিন্তু এই যে গ্রাম স্টেনের উপর। যেমন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে যে অ্যান্টিবায়োটিক কাজ করবে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে সেই অ্যান্টিবায়োটিক কাজ করতে পারবে না। যেমন পেনিসিলিন জি, এটা যদি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে দেই তাহলে কিন্তু সে কাজ করবে না, কিন্তু সে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে কাজ বেশি করবে, তাই তো? এই কারণে এটা ইউটিলিটি ইন দ্য আইডেন্টিফিকেশন অফ ম্যানি ব্যাকটেরিয়া। একটা হলো whether it is gram positive or gram negative, আর আরেকটা করবো কি, আর গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ জানতে কি জন্য, for choice of antibiotic, because in general gram positive bacteria are more susceptible to penicillin G than gram negative bacteria. এই হলো ইউটিলিটি। প্রিন্সিপাল তো অলরেডি আমরা জানছি, প্রসেস জানলাম। স্যার আজকে স্টেন পর্যন্ত রাখেন স্যার, 4.5 ঘন্টা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন রেজাল্টটা কি আসে, যে আমরা স্টেন করলাম, তাই তো? স্টেনটা কি আসে, গ্রাম পজিটিভ একটা অলরেডি আমরা পড়ছি, আসতে পারে বা ভায়োলেট কালার আসতে পারে। আর গ্রাম নেগেটিভ একটা কি আসবে, কি কালার আসবে? রেড কালার আসবে। ইস্ট সেল যেমন ফাঙ্গাস, এটাও আসবে ডার্ক পার্পল। তারপরে গ্রাম নেগেটিভ একটা তোমার যে রেড কালারটা ধরে রাখো। এপিথেলিয়াল সেল আসবে পেল রেড, ওয়াস সেল আসবে হলো রেড। এই হলো রেজাল্ট। এখন আমরা এই দেখো ফিগার দেখো, এখানে দেখো এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দেখো, গ্রাম পজিটিভ কক্ষায়
এই যে এখানে দেখো তো দেখা যাচ্ছে, এই যে ভায়োলেট কালার দেখো, ভায়োলেট কালার বলতে পারো বা তোমার ডার্ক পার্পল কালার বলতে পারো। দেখো এই যে গোলাকার দেখো তো ক্লাস্টার ফর্মে আছে, এটা হলো স্টেফিলোকক্কাস। হ্যাঁ, এগুলো হলো তোমার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কক্কা এগুলো। আবার এই যে মাঝখানে দেখো তোমার নিউট্রোফিল দেখছো তাই তো, এগুলো কেবল পাঁচ সেল। এই যে দেখো পাঁচ সেল, এই যে লোব আছে, লাল কালার আছে না, দেখো দেখো তো লাল কালার আছে না, এবং এবং লোব আছে দেখো। পাঁচ সেল কি, পাঁচ সেল হলো ডেড নিউট্রোফিল স্যার, ডেড নিউট্রোফিল। এই ডেড নিউট্রোফিল গুলো এখানে দেখাচ্ছে। আর একটা ফিগার দেখো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এখানে দেখো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এখানে দেখো এটা এটা হলো গ্রাম নেগেটিভ কক্কাই। আর ব্যাসিলাই হলে তোমার কক্কা হলে তোমার রাউন্ডেড হবে, আর ব্যাসিলাই যদি হয় তাহলে রড শেপ হবে। এখানে দেখো এই যে দেখো এই দেখো এটা ডিপ্লোকক্কা, মানে হলো দুটো কক্কা একসঙ্গে থাকে। দেখো যে দুটো একসঙ্গে আছে দেখো, এবং রেড কালার। পরে যখন প্র্যাকটিক্যাল করবা তখন আরো ভালো করে দেখবা। আর পাঁচ সেল এগুলো দেখাচ্ছে। এটা একটা স্পেসিমেন নেওয়া হলো, যেমন এখানে কিছু এপিথেল সেল দেখানো আছে, কিছু পাঁচ সেল দেখানো আছে। আর পাশাপাশি দেখো এই চেইন আকারে দেখো কিছু কিছু আছে গ্রাম পজিটিভ কক্ষায় দেখো, বোঝা যাচ্ছে অনেকগুলোই দেখো। হ্যাঁ, এটা হলো গ্রাম, এই যে ভায়োলেট কালার দেখো। এখানে দেখো এটাতে আরো ভালো বোঝা যাচ্ছে, পরেরটা দেখো এগুলো পাঁচ সেল, সাইডে দেখো ডিপ্লোকক্কা দেখাচ্ছে এটাতে। আর আগেটা দেখালো ক্লাস্টার হবে কক্কা, অনেকগুলো কক্ষায় আছে। রিপোর্ট কিভাবে করবো, নাম্বার অফ ব্যাকটেরিয়া প্রেজেন্ট, ব্যাকটেরিয়া প্রেজেন্ট আছে কিনা। আর প্রেজেন্ট থাকলে এটার সংখ্যাটা আমরা নির্ণয় করবো। সংখ্যাটা আমরা অ্যাকচুয়ালি আমরা ওই যে একটা দুটা তিনটা এইভাবে দিতে পারি না, আমরা করি ম্যানি অনেকগুলো আছে, নাকি মডারেট নাম্বার আছে, নাকি ফিউ বা স্ক্যান্ডি নাম্বার আছে। এই তিন ভাগে আমরা মানে উল্লেখ করে থাকি। তারপরে এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া না গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এটা দেখবো। তারপরে পাঁচ সেল আছে কিনা সেটা দেখবো। তারপরে এপিথেলিয়াল সেল আছে কিনা এগুলো দেখবো। এইগুলো আমরা দেখি। তাহলে আমরা কি দেখলাম, একটা হলো number of bacteria present, whether it is number many, moderate, or few or scanty. Gram reaction of the bacteria, whether it is gram positive or gram negative. তারপর মরফোলজি মানে অ্যারেঞ্জমেন্টটা কেমন থাকে, সেটা তোমার কক্ষায় মানে রাউন্ডে থাকতে পারে, ডিপ্লোকক্কায় মানে দুটো কক্ষা একসঙ্গে থাকবে, অথবা তোমার রড শেপ থাকতে পারে, অথবা কক্ষ ব্যাসিলা মানে হলো ওই যে রাউন্ডেরও থাকে, আবার তোমার রড শেপ দুটো একসঙ্গে থাকে। আর পাঁচ সেল আছে কিনা, এপিথেলিয়াল সেল আছে কিনা, এই জিনিসগুলো আমরা রিপোর্ট করে থাকি। আর একটা এপিথেলিয়াল সেল আছে কিনা, ফাঙ্গাস আছে কিনা, ইস্ট সেল আছে কিনা। এই হলো গ্রাম সিস্টেম। তাহলে এই গ্রাম স্টেনের উপরে ভিত্তি করে ব্যাকটেরিয়াকে আমরা ভাগ করে থাকি দুই ভাগে, একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর একটা হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কি, এক্সাম্পল কি, all cocci are gram positive except Neisseria and Brunhamella. আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি কি আছে, all bacilli are gram negative except Corynebacterium, Bacillus, Clostridium, Actinomyces, Listeria, Erysipelotrix, এই কয়টা হলো গ্রাম পজিটিভ। এখন এখানে কিন্তু তোমাদের এই যে আমি ক্লাসিফিকেশনটা বলছি, এটা কিন্তু তোমাদের মনে রাখার সুবিধার্থে। তোমরা যখন ভাইভাতে বলবা, হয়তো বলবো যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বলো, কয়েকটা নাম বলো। যদি এইটা বলো আমরা কিন্তু এটা মানবো না কিন্তু, বা রিটেনে লেখো এটা মানবো না কিন্তু। এটা জাস্ট তোমাদের মনে রাখার সুবিধার্থে। আমরা যখন আরো ব্যাকটেরিয়া যখন পড়বো, সিস্টেমিক ব্যাকটেরিয়া যখন পড়বো, তখন এই ফর্মুলাটা জানলে তোমার সুবিধা হবে, এবং ভবিষ্যতে তোমার বলতে সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে। এই জন্য এই ফর্মুলাটা খালি জানো যে যতগুলো কক্ষা আছে সবগুলোই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এক্সেপ্ট এই নাইসেরিয়া। এই নাইসেরিয়া এটা জানা খালি, অল কক্ষার গ্রাম পজিটিভ এক্সেপ্ট নাইসেরিয়া। আবার অল ব্যাসিলার গ্রাম নেগেটিভ এক্সেপ্ট এই কয়েকটা যেগুলো গ্রাম পজিটিভ, যে Corynebacterium, Bacillus, Clostridium,
এই কয়েকটা মেইন। তাহলে এই হলো ক্লাসিফিকেশন। এখন এই গ্রাম স্টেনিং, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো গ্রাম স্টেনিং করা যায় না। কি কারণে? মাইক্রোব্যাকটেরিয়া, যেমন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, একে কিন্তু গ্রাম স্টেনিং করা যায় না। কি জানো, এখানে লিপিড লেয়ারটা বেশি এবং লিপিডের মধ্যে থাকে মাইকোলিক অ্যাসিড থাকে। মাইকোলিক অ্যাসিড এটা কিন্তু তোমার গ্রাম স্টেন যেটা আছে এটাকে সে টেক আপ করবেই না। ওটাকে আমরা অ্যাসিড ফার্স্ট স্টেন করি বা জিল নেলসন স্টেন করি। ট্রেফোনোমা প্যালিডাম যেটা করে সিফিলিস, তাই তো, এটাও গ্রাম স্টেন নেয় না। কি জন্য? এটার ওয়ালটা খুবই থিন, যাবে সে স্টেন নেবেই না। এটা স্টেন না করে আমরা ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি দ্বারা আমরা দেখতে পারি, অথবা আরেকটা স্টেন আছে ফ্লোরোসেন্ট স্টেন আছে, সেটা করে দেখে করতে পারি। তবে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি এটা দিয়ে আমরা দেখি। মাইক্রোপ্লাজমা নিউমোনি, এখানে সেল ওয়াল নাই, আর সেল ওয়াল যদি না থাকে তাহলে তো সে স্টেন নেবেই না, তাই না? বা থাকলেও খুব সামান্য, এই জন্য সে স্টেন নেবেই না, এই জন্য একে স্টেন করাই যায় না। আরো কি আছে? লেজনিলা নিউমোনি, এটাও করা যায় না। তারপর কিছু আছে ক্লামিডিয়া, এটা করে তোমার স্টেন করা যায় না। রিকেটশিয়া, এই দুটাকে করা যায় না। ক্লামিডিয়া এবং রিকেটশিয়া কি জানো, এগুলো ইন্টারসেলার, মানে সেলের ভিতরে থাকে, যা ফলে এগুলো স্টেন করা যায় না, গ্রাম স্টেন করা যায় না। রিটেনে আসে, ভাইবা তো আমরা ধরি না। তাহলে গ্রাম স্টেন কি করা আছে না? একটা হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তাই তো, মাইক্রোব্যাকটেরিয়াম এখানে তোমার লিপিড লেয়ার বেশি থাকে এবং মাইক্রোলিক অ্যাসিড বেশি থাকে, যার ফলে গ্রাম স্টেন সে টেক আপ করবেই না। ওই কারণে সেখানে আমরা করি অ্যাসিড ফার্স্ট স্টেন করি অথবা জিল নেলসন স্টেন করি। তারপরে ট্রেফোনোমা প্যালিডাম, এটা ওয়ালটা থিন, যার ফলে এটা গ্রাম স্টেন নেবে না, এটা এখানে আমরা করি ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি। তারপরে মাইক্রোপ্লাজমা নিউমোনি, এটা সেল ওয়াল নাই বা সেল ওয়াল থাকলো সামান্য। তারপরে তোমার হলো ক্লামিডিয়া রিকেটশিয়া, এটা হলো ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, এগুলো তোমার স্টেন নেবে না। এই কয়েকটা। তাহলে কালকে আমরা এই যে জিল নেলসন স্টেন কালকে পড়বো এবং এর সঙ্গে আমরা পড়বো ব্যাকটেরিয়াল নিউট্রিশন অ্যান্ড ফিজিওলজি, এটা আমরা পড়বো, ঠিক আছে? আচ্ছা স্যার। আজকে খুব টায়ার্ড নাকি? না, কাল থেকে মনে সমস্যা হওয়ার কথা না, ওর যে সমস্যাটা ছিল ওরা ঠিক করে দিয়েছে, মানে আশা করি সমস্যা হবে না। তো কালকে তাহলে জাস্ট 10টায় নাকি? जी सर 10টায়।